বাংলা সাহিত্যের অভাবনীয় সব গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পকুঠির দেশ। আপনাদের জন্য আমরা আজকে যে গল্পটা এনেছি তা লেখক তাপস ঘোষের লেখা হিস হিস। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনা দুই কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুরু হচ্ছে আজকের গল্প হিস হিস। কবিগুরু বলেছিলেন, কালিমাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে। সত্যি বলতে আজ দুপুরের পর থেকে আকাশের মুখ ভার। বৃষ্টি নামবো নামবো করেও এখনো নামতে পারে। অবিরত ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। গাছপালাগুলো যেন একইভাবে দুলছে সে মত্ত হাওয়ায়। অফিসের জানলার সামনে বসে এসব দেখতে দেখতে কবিগুরুর ওই লাইন বড্ড মনে পড়ে গেল আজ। অনেকদিন ধরে ভাবছি 2-3 দিনের জন্য কাজ থেকে ছুটি নিয়ে একটু কোনো নির্জন গ্রামে গিয়ে সেখানে সৌন্দর্য উপভোগ করে আসব। অনেকদিন ধরে এই একঘেয়ে জীবন আর ভালো লাগে না। বড্ড দম আটকে আসে। অফিসের ফাইল, টাইমে লাঞ্চ, বাড়ি ফিরে ঘুমানো, একই অভ্যেস যেন। আমার এই একা নিঃসঙ্গ জীবনে বড্ড বিরক্ত লাগে আজকাল। মেঘলা আকাশের দিকে তাকিয়ে 7-5 ভাবছি, তখনই আমার ফোনটা হঠাৎ বেজে উঠল। না, নাম্বারটা আমার কাছে অচেনা, কিন্তু ফোন ধরে যে কণ্ঠস্বর আমি শুনলাম তা কিন্তু মোটেও অচেনা ছিল না। ফোনটা করেছিল আমার কলেজ লাইফের বন্ধু তন্ময়। চাকরি সূত্রে হোক বা জীবনের গতিপথ দুজনের আলাদা হওয়ার দরুনই হোক, তন্ময়ের সাথে কথা হয় না আমার আজ অনেক বছর। মেঘলা দুপুরে দুই বন্ধু মিলে বেশ অনেকক্ষণ গল্প করলাম। সে গল্পে শুধু নিছক কিছু কথা ছিল, ছিল পুরনো স্মৃতি, বন্ধুত্ব, ভালোবাসা, অভিমান, সবটা। অনেকক্ষণ কথা বলার পর তন্ময় আমায় বলল, ভাই আদিত্য, তোর কাছে আমার একটা সাহায্য চাই রে ভাই। আমি বললাম, হ্যাঁ রে, বল না, এত কেন ইতস্তত বোধ করছিস? তন্ময় বলল, তুই আমার সাথে সামনের সপ্তাহে 2-3 দিনের জন্য মামা বাড়িতে যেতে পারবি? এ কথা শুনে ভাবলাম, আমারও একটু 2-3 দিনের জন্য ছুটির দরকার। এই ব্যস্ত জীবনে মাঝে মাঝে 2-3 দিনের ছুটি বেশ ভালোই আরাম দেয়। সব ভেবে তন্ময়কে বললাম, হ্যাঁ আমি যেতে পারবো। কোথায় তোর মামা বাড়ি? তন্ময় বলল, আমার মামা বাড়ি মুর্শিদাবাদ জেলার করিমপুরে। সেখানে কিছুদিন যাবত একটা অদ্ভুত ঘটনা ঘটছে জানিস তো, তাই মামা আমাকে বারবার করে বলছে ওখানে যেতে। আর সত্যি বলতে ভাই, সেখানে একা যাওয়ার মতো সাহস আমি পাচ্ছি না, তাই তোকে বলছি আমার সাথে সেখানে যেতে। আমি বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু ঘটনাটা কি হয়েছে সেটা তো একটু খুলে বল। তন্ময় বলল, আমার মামার একটা বেশ বড় পোল্ট্রি ফার্ম আছে, কিন্তু কিছুদিন যাবত মুরগির খাঁচা থেকে রোজ উধাও হয়ে যাচ্ছে 1-2 করে মুরগি। মুরগির খাঁচায় নতুন নেট বসিয়েছে মামা, গেটে তালা দিয়েছে, তবুও প্রায় মুরগি চুরি হচ্ছে। আর আমার মামার ধারণা হয়তো সাপে নিয়ে যাচ্ছে মুরগি, কিন্তু ওই ছোট নেট দিয়ে কিভাবে সাপ ভিতরে ঢুকছে তা মোটেই বোধগম্য হচ্ছে না কারোর। তাই বাধ্য হয়ে মামা আমায় ডেকে পাঠিয়েছে এবার। তুই কি যাবি আমার সঙ্গে? আমি জানি সাপ সম্পর্কে তোর ভালো ধারণা আছে, তাই তোকে এতবার করে বলছি। তন্ময়ের কথা শুনে মনে মনে বেশ খুশি হলাম। ছোট থেকেই সাপ ধরাটা আমার শখ, তাই সঙ্গে সঙ্গে
আমি যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ঠিক হলো মঙ্গলবার দিন আমরা ভোরবেলা ট্রেন ধরবো হাওড়া দিয়ে। রওনা হওয়ার আগের দিন আমি আমার ব্যাগে ভরে নিলাম টর্চ লাইট, ফোল্ডিং লাঠি, ছোট একটা ঝুড়ি, ওই যা যা সাপ ধরতে ব্যবহার করবো আর কি। পরের দিন সকালে আমরা ট্রেনে উঠে বসলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। ট্রেনে দুজন আলোচনা করে নিলাম যে কিভাবে আমরা আমাদের এই সমস্যার সমাধান করব। তন্ময়ের মামাবাড়ি পৌঁছে দেখলাম ওর মামাবাড়িটা বেশ গ্রামের ভিতর। ওদের মামাবাড়ির উঠোনটা বেশ বড়, তার পাশেই রয়েছে একচালা টিনের ঘর, আর তার উল্টো দিকে রয়েছে একটা মাটির উঁচু ঢিবি, যার উপর রয়েছে বেশ লম্বা মতো মুরগির খাঁচা। তন্ময়ের মামা মামি ও তাদের ছেলে রকি আমায় দেখে খুব খুশি হলো। সেদিন দুপুরে খাওয়া দাওয়াটাও বেশ জমিয়ে হয়েছিল। তুলাই পাঞ্জি চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, দেশি মুরগির ঝোল, চাটনি, আহা, সে এক রাজকীয় আয়োজন বটে। বিকেলে আমি তন্ময়কে সঙ্গে নিয়ে একটু খাঁচার চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। আমাদের সঙ্গ নিল তন্ময়ের মামার ছেলে রকি। অনেকক্ষণ ঘোরার পর লক্ষ্য করলাম খাঁচার পিছন দিকে একটু দূরে একটা পথ চলে গেছে ঘন জঙ্গলের ভিতর। রনি বলল, বাবার ধারণা এই পথ দিয়ে সাপ এসে মুরগি নিয়ে যায়। এটা শোনার পর সেই পথ অনুসন্ধান করার পরেও কিছুই হদিশ পাওয়া গেল না। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা তিনজন বাড়ি ফিরলাম। তিনজন মিলে স্থির করলাম আজকে রাতে আমরা ওই খাঁচার পাহারা দেব। সেই মতো আমরা রাতে খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে নিলাম। এরপর খাঁচার ভিতর সবকটা মুরগিকে গুনে নিয়ে দেখলাম 72টা মুরগি আছে। কিন্তু সারা রাত পাহারা দিলাম বটে, কিন্তু কেউ আর এলো না। প্রায় রাত 3:30 নাগাদ চোখটা কেমন ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, আর ঘুমিয়েও পড়লাম। ঘুম ভাঙল তন্ময়ের মামার ডাকে। আমরা তিনজন দৌড়ে গিয়ে মুরগির খাঁচার ভিতর ঢুকে গেলাম। ঢুকে গিয়ে গোনা শুরু করলাম মুরগিগুলো। অবাক হলাম এটা দেখেছে আবার সেই 2টো মুরগি কম, মানে গতকাল রাতেও মুরগি চুরি হয়েছে, কিন্তু কখন কিভাবে মুরগি চুরি গেল তা আমাদের মাথায় ঢুকলো না। পরের দিন ঠিক করলাম আজ সারা রাত জেগে পাহারা দিতে হবে। তিনজন মিলে খাঁচার চারদিকে ঘুরে বেড়াবো আর নজর রাখবো। আরো কয়েকবার ভালো করে মুরগিগুলো আমরা গুনে নিলাম। সারা রাত সেই কথা মতো আমরা জেগে তিনজন পাহারা দিলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই আমাদের চোখে পড়ল না। ভোরবেলা 6টার সময় খাঁচার ভিতর ঢুকে মুরগি গুনে আমরা অবাক হয়ে গেলাম। আবার একটা মুরগি উধাও, কিন্তু এত কড়া পাহারার পরেও মুরগি কিভাবে চুরি হলো তা কারোরই মাথায় এলো না। তন্ময় বলল, এ চোর ধরা অসম্ভব, চল ফিরে যাই। আমি একরকম হয়ে বললাম, না, আজ একটা শেষ চেষ্টা করে দেখি, তারপর না হয় দেখা যাবে। আমার ব্যাগের থেকে একটা হুইসেল বার করলাম। সেটা দেখে রকি বলল, আরে হুইসেল দিয়ে কি হবে? আমি বললাম, আজকে আমি খাঁচার ভিতরে থাকবো আর তোরা থাকবি বাইরে। আমি হুইসেল বাজালেই তোরা ভিতরে চলে আসবি। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি খাঁচার ভিতর ঢুকে এক কোণে একটা ছোট টুল নিয়ে বসলাম। খাঁচার ভিতর জ্বলছে একটা কম পাওয়ারের নাইট ল্যাম্প। সঙ্গে নিয়েছি কিছুটা দড়ি আর একটা লাঠি। চুপচাপ সন্তর্পণে বসে রইলাম। হঠাৎ মধ্যরাতে খেয়াল করলাম মুরগিদের যে ট্রেতে খাবার দেওয়া হয় সেই ট্রেটা নড়ছে। আবছা আলোয় ট্রেটা
সেখান থেকে সরে গেল আমি দেখতে পেলাম, আর বেরিয়ে পড়ল একটা বিশাল গর্ত। কালো গুঁড়ো অন্ধকার জমা সেই গর্ত থেকে হঠাৎ বেরিয়ে এলো সরু দুটো কালো রঙের হাত। তারপর বেরিয়ে এলো পুরো শরীরটা। কিন্তু এ কি দেখছি আমি? কি এই জন্তু? মানুষের মতো, কিন্তু এ মানুষ নয়। তার মাথাটা ছোট, মাথায় একটাও চুল নেই, গায়ের রং যেন অন্ধকারের চেয়েও বিভীষিকাময়, চামড়াগুলো যেন চকচকে কালো, হাতগুলো আর পাগুলো লাঠির মতো সরু, সেই হাতে বড় বড় নখ। এবার যেটা নজরে পড়ল তা দেখে আমার মনে ভয় হলো। দু একবার সেই জন্তুটার জিভ বেরিয়ে এলো। জিভটা অস্বাভাবিক রকমের সরু, আর সেটা মাঝখান থেকে ছেঁড়া, ঠিক যেমনটা সাপের হয়। আমি এক দৃষ্টিতে প্রাণীটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে সেই প্রাণীটা দুটো মুরগিকে চেপে ধরল। মুরগি দুটো কোনো শব্দ করতে পারল না। প্রাণীটা যে পথে এসেছে সে পথে ফিরে যেতে লাগলো। প্রথমে সেই গর্তে ঢুকলো পা, তারপর সেই লিকলিকে পাগুলো যখন ঠেলে ঢোকাচ্ছে, তখন আমি দৌড়ে গিয়ে চেপে ধরলাম সেই পাগুলো আর প্রাণপণে হুইসেল বাজাতে লাগলাম। সেই শব্দ শুনে ভিতরে চলে আসলো রকি আর তন্ময়। আমরা তিনজন মিলে টেনে বার করলাম সেই প্রাণীটাকে ধরে রাখতে পারছিলাম না তিনজন মিলে, তার এত শক্তি। এমন সময় সেই প্রাণীটা রকির হাতে থাবা বসালো। রকি যন্ত্রণায় কুঁকড়ে গেল। ওর হাত দিয়ে তখন ঝরছে গল গল করে রক্ত। বাড়ির সবাই ও আশেপাশের কিছু লোকজন এসে সেই প্রাণীটাকে সবাই মিলে গাছের সাথে বাঁধলো। সবার মুখে মুখে তখন একটাই প্রশ্ন, এটা আবার কেমন প্রাণী? কি বিশ্রী, কি ভয়ানক! এরপর পুলিশ ডাকা হলে তারাও এসে এই প্রাণীকে দেখে অবাক হলো। এরকম কিছুর সম্মুখীন তাদের আগে হতে হয়। প্রাণীটার হাত মুখ বেঁধে পুলিশ নিয়ে চলে গেল। তারা বলল, এটা কোনো প্রাণী নাকি কোনো ভাইরাসের এফেক্ট মানুষের ওপর, সেটা জানতে হলে এই প্রাণীকে কলকাতায় পাঠাতে হবে। পরের দিন আমিও সেখান থেকে কলকাতার বাড়িতে ফিরে এলাম। 2 মাস পর আবার তন্ময়ের ফোন পেলাম। ও বলল, জানিস ভাই, রকিকে খুঁজে পাওয়া যাচ্ছে। ওর যে জায়গায় সেই প্রাণীটার নখ লেগে কেটে গেছিল সেখানে ইনফেকশন হয়ে গেছিল। তারপর থেকেই রকি শুধু ওই মুরগির খাঁচার পাশে গিয়ে বসে থাকত। তারপর হঠাৎ একদিন শুনলাম রকিকে আর পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ খবরই তার আর মেলেনি। কিন্তু এর থেকেও আশ্চর্যের একটা ব্যাপার আছে জানিস? আমি বললাম, কি ব্যাপার? তন্ময় বলল, গতকাল রাতে খবর পাওয়া গেছে পাশের গ্রামে একটা মুরগির ফার্মে আবার একইভাবে মুরগি চলে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে ওই খাঁচার পাশে পাওয়া গেছে রকির দুটো জুতো। আপনারা শুনছিলেন লেখক তাপস ঘোষের লেখা গল্প হিস হিস।